আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল। এই উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসের প্রথম প্রহর অর্থাৎ আজ দিবাগত রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান দুজনই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরে মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা জানাবেন ভাষা শহীদদের। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই এলাকা ত্যাগ করলে সর্বস্তরের জনগণের জন্য শহীদ মিনার খুলে দেওয়া হবে। দিবসটি উপলক্ষে শহীদ মিনার এলাকার দেয়াল ও রাস্তাকে রং তুলির আঁচড়ে আলপনায় সাজিয়েছেন চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদি হাসান। মেহেদি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কি প্রস্তুতি দেখছেন জানাবেন। মালিয়া, যেটি আপনি বলছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান নিয়োগ বরাবরের মতোই কিন্তু প্রথম প্রহরে তারা শ্রদ্ধা নিবেদন করবেন এবং এর পর হচ্ছে সর্বসাধারণের জন্য সেটি খুলে দেওয়া হবে। এবং এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে এই যে নিরাপত্তা ব্যবস্থা এবং এখানে যেন নির্বিঘ্নে সবাই শ্রদ্ধা জানাতে পারে, সেটা কিন্তু খুবই খুব সুন্দরভাবে দেখা হচ্ছে, পর্যবেক্ষণ করা হয়েছে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং এখানে যেন সবাই সুন্দরভাবে আসতে পারেন সেই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু ডিএমপির পক্ষ থেকে এবং র্যাবের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে। এখানে তারা নিরাপত্তা ব্যবস্থাটা দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, ঘুরে ঘুরে দেখেছেন। র্যাবের যে ডগ স্কোয়াড রয়েছে, এছাড়া বিভিন্ন বাহিনীর সদস্য কিন্তু এখানে কাজ করছে এবং এখানে কিন্তু এখন আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনি জানেন যে এখানে বরাবরই কিন্তু এই শহীদ দিবসকে কেন্দ্র করে এখানে আলপনা করা হয় এবং শহীদ মিনারকে খুব সুন্দরভাবে সাজানো হয় এবং এখানে কিন্তু সাধারণ মানুষ যখন ফুলে ফুলে শ্রদ্ধা জানানোর যেই বিষয়টি, আগামীকাল এখানে পুরো এলাকায় কিন্তু ফুলে ফুলে ছেয়ে যাবে। তো একটা নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে সবাই সুন্দরভাবে এখানে প্রবেশ করতে পারেন এবং সুন্দরভাবে এখান থেকে বের হতে পারেন। আর ডিএমপির যেই ট্রাফিক রমনা বিভাগ রয়েছে সেখান থেকে তারা একটা নির্দেশনা দিয়েছেন, এখানে প্রবেশ করার ক্ষেত্রে বক্সিবাজার, জগন্নাথ হল ক্রসিং, এই জায়গাগুলোতে প্রবেশ করা যাবে না এবং একই সাথে চানখারপুল, রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসির শিববাড়ি ক্রসিং সড়ক, উপাচার্য ভবন ভাস্কর্য ক্রসিং সড়ক দিয়ে কিন্তু কোনোভাবেই প্রবেশ করা যাবে না। তবে পায়ে হেঁটে চলাচলের জন্য পলাশী ক্রসিং হতে শহীদ মিনার, কোয়েল চত্বর এবং হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহীদুল ক্রসিং যাবে। এছাড়া গাড়ি পার্কিং এর তো নির্দেশনা রয়েছে, আর সেখানে ভিআইপি যে গাড়িগুলো থাকবে সেগুলো জিমনেশিয়াম যে মাঠ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে রাখা যাবে। এছাড়া বাইতুল মোকাররম ভবন, যেটি মোকাররম ভবন মাঠ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গাড়িগুলো থাকবে। এছাড়া সর্বসাধারণের যদি গাড়ি রাখার যে ব্যবস্থা সেটা নীলক্ষেত ক্রসিং বা পলাশী ক্রসিং এর জন্য রাখা হয়েছে। এছাড়া যেটি বলা হয়েছে যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি সেটা কিন্তু নেই। তার সোয়াত সহ সব ধরনের বাহিনী এখানে প্রস্তুত থাকবে। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে 3 শতাধিক র্যাবের সদস্য এখানে নিয়োজিত থাকবে। একই সাথে পুলিশের প্রায় 15,000 সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে। শুধু ঢাকা না, ঢাকা সহ দেশব্যাপী কিন্তু নির্বিঘ্নে যাতে এই আয়োজন, বাঙালির যে আয়োজন, যেই বাঙালির যে চেতনার সাথে জড়িত যেই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটি যেন নির্বিঘ্নে আয়োজিত হয় তার কিন্তু সব রকমের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি, মালিহা। জানছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতির খবর। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করে একথা বলেন তিনি। বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি কূটনৈতিক সহ সব শ্রেণী পেশার মানুষের নির্বিঘ্নে শ্রদ্ধা জানানোর কথা চিন্তা করে সোয়াট সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। সবাইকে ট্রাফিক শৃঙ্খলা মেনে শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানান তিনি। পরে র্যাবের মহাপরিচালক KM শহীদুর রহমান শহীদ মিনার পরিদর্শন করে সাংবাদিকদের জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কয়েকটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা দিবে র্যাবের 3 শতাধিক সদস্য। শহীদ মিনার এলাকায় থাকবে 64টি সিসি ক্যামেরা।
আমাদের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুড পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পুরা এলাকাটা কি আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। বরাবরের মতো এবারও রমজানের শুরু থেকেই চড়া নিত্যপণ্যের বাজার। বিশেষ করে ইফতারির উপকরণ লেবু, শসা, বেগুন ও কাঁচামরিচের মতো পণ্যের দামে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ক্রেতারা। নতুন করে না বাড়লেও রমজানের আগেই কিছুটা বেড়ে যায় পেঁয়াজের দাম। এরই সঙ্গে রাজধানী সহ দেশের বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে চড়া দামে বিক্রি করতে দেখা গেছে কলা, পেয়ারা, আনারস, বরই সহ দেশি বিদেশি ফলগুলো। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়, শসা বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকায়, 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে বেগুন। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 200 টাকায়। এদিকে দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের পাইকারি বাজার সহ দেশের বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, নতুন সরকার ক্ষমতায় এসেছে আর রমজানও শুরু হয়েছে, তো বাজারে কি প্রভাব দেখছেন এই মুহূর্তে জানতে চাই। এবার রমজানে কিছুটা স্বস্তি রয়েছে বাজারে, এটা বলতে হবে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, বাজার ভেদে কিন্তু নিত্যপণ্যের দাম 5 থেকে 10 টাকা ওঠানামা করতে পারে। আমি এই মুহূর্তে রয়েছে টাউন হল বাজারে। এই বাজারে আমি যেটি দেখতে পাচ্ছি যে রমজান উপলক্ষে শীতকালীন সবজি এখনও রয়েছে বাজারে। শীতকালীন সবজির দামটা কিন্তু এখনও আগের দামে বিক্রি হচ্ছে। তবে আপনি জানেন যে রমজানে কিছুটা চাহিদা বেড়ে যায় লেবু, শসা এবং বেগুনের। এইটার দামটা কিন্তু এই চাহিদা বাড়তির কারণে, বিশেষ করে এখন কিন্তু লেবুর মৌসুম নয় এবং রমজানে আসলে আপনার ইফতারে কিন্তু আপনার শরবতের লেবুর চাহিদা একটু বেড়ে যায়, লেবুর দামটা আসলে বেড়ে গেছে। গত সপ্তাহে যে লেবু বিক্রি হয়েছে 60 টাকা কেজি, 60 টাকা হালিতে, সেই লেবু কিন্তু আকার ভেদে ছোট এবং বড় আকারের লেবু রয়েছে। আকার ভেদে ছোট লেবু যেগুলো সেগুলো 80 টাকা হালি এবং বড় লেবু যেগুলো দেখতে পাচ্ছেন এই বড় লেবুগুলো কিন্তু 100 টাকা হালি বিক্রি হচ্ছে এই টাউন হল বাজারে। আপনি জানেন যে রমজান মানে হলো আপনার ইফতারে বুট, ছোলা এবং এগুলো আয়োজনের জন্য কিন্তু আপনার আলু এবং পেঁয়াজের কিন্তু চাহিদাও বেড়ে যায় এগুলো সুস্বাদু করার জন্য। তবে এবার স্বস্তি হলো যে এই দুটা পণ্যের দাম কিন্তু বাড়েনি। আমি দেখতে পাচ্ছি টাউন হল বাজারে যে 1 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে, এটি দেশি মুড়িকাটা পেঁয়াজ, এইটি কিন্তু 1 কেজি দরে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। এবং এই আলু, এখানে 2 প্রকারের আলু রয়েছে, ডায়মন্ড আলু এবং অন্য জাতের একটা আলু রয়েছে। এগুলো কিন্তু 20 টাকা, 18 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে, একদম কম দামে বিক্রি হচ্ছে বলা যেতে পারে, একদম হাতের নাগালে রয়েছে। এবং অন্যান্য যে মশলা রয়েছে সেগুলো কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে বলে আমরা এখানে জানতে পেরেছি। এছাড়া রমজানে কিন্তু কিছুটা মাংসের দাম বেড়ে যায়, বিশেষ করে গরু এবং ব্রয়লার এবং সোনালিকা মুরগির দাম, যেহেতু এই 3টা পণ্যই মাংসের চাহিদা আসলে আমাদের মিটিয়ে থাকে। আমরা এই সপ্তাহে এই রমজানে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে গরুর মাংস কিন্তু কেজিতে 50 টাকা বেড়ে গিয়েছে। এর মধ্যে প্রতি কেজি গরুর মাংস কিন্তু এখানে বিক্রি হচ্ছে 800 টাকা কেজি, অর্থাৎ গত সপ্তাহ কিন্তু এখানে 750 টাকা কেজি দরে গরু বিক্রি হতো, আজকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও কিছুটা বাড়তি, 10 টাকা বেড়েছে। এর মধ্যে ব্রয়লার মুরগি মানভেদে আসলে ব্রয়লার মুরগি 10 টাকা বেড়েছে, 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকে, এবং গত সপ্তাহে 170 টাকায় বিক্রি হতো। ব্রয়লার মুরগির সাথে কিন্তু সোনালিকা মুরগির দামও
কিছুটা বেড়েছে, 20 টাকার মতো আমরা এখানে দাম বৃদ্ধি দেখছি। 20 টাকার মতো বেড়ে আজকে বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। তবে এখানে যে বিক্রেতা তিনি আমাদের যেটি জানালেন যে ব্রয়লার মুরগির দামটা বিশেষ করে আগামী কয়েকদিনের মধ্যে কমে যেতে পারে এবং দামটা কি আগের দামে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু রমজানকে সামনে রেখে কিন্তু প্রথম কয়েকদিনে বেশ খানিকটা চাহিদা বেড়ে যায় এবং এর কারণে কিন্তু দামটাও বেড়ে যায় বলে আমরা এখানে ক্রেতা বিক্রেতা সবার কাছে শুনতে পেয়েছি। তবে এখানে ক্রেতাদের একটি দায় রয়েছে, সেই দায়টা আমরা জানার চেষ্টা করবো একজন বিক্রেতার কাছ থেকে। আপনি একটু বলবেন যে আসলে হঠাৎ করে কেন দাম রমজানের সামনে রেখে বেড়ে যায়, কারণটা কি হতে পারে? হঠাৎ করে দাম সবচেয়ে বড় কারণ হলো জনগণ রমজান আসলে বা কোনো তেহার আসলে এরকম কেনাকাটা করে। রমজান হলো পুরো 30 দিনের রমজান, কিন্তু যখন আসে ওনারা 10 কেজি মাংস নিবে, 20টা মুরগি নিবে। কেন নিবে? 30 দিন তো রমজান, 30 দিন আপনি কেনাকাটা করেন, আপনার কাছে টাকা, ব্যবসায়ীরা মাল স্টক করে আর বড় লোকরা খাদ্য স্টক করে, মাঝখানে পিছে যায় দিন মজুর মানুষরা। ওরা আজকে খায় মুরগি 200 টাকা, কালকে আসে দেখে 250 টাকা। তো এইটাই হলো বড় লোক খাদ্য স্টক করে আর ব্যবসায়ীরা মাল স্টক করে। ধন্যবাদ। আসলে এটি কিন্তু বিষয় যে প্রথমে এত পরিমাণ পণ্য না কিনে যদি ধীরে ধীরে এক সপ্তাহের বাজার বা কয়েকদিনের 3-4 দিনের বাজার যদি রমজানকে সামনে রেখে প্রথমে কেনা হয় তাহলে কিন্তু বাজারে এতটা চাপ পড়বে না এবং সব পণ্যই কিন্তু আসলে দেখা যাবে যে আগের দামে বিক্রি হবে। যদিও ব্যবসায়ী যেটি জানালেন যে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু দামটা আগের দামে ফিরে আসবে, কারণ বাজারে কিন্তু কোনো ধরনের কোনো পণ্যের সংকট নেই। যেমন ছোলার দামটা যদি বলি, ছোলার দাম কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে এবং মুগ ডাল এবং মুসুরির ডাল সেটা কিন্তু 100 থেকে 160 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো মালিহা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরের হালচাল। জানছিলাম বাজার দরের খবর। গাইবান্ধায় ছিনতাইকারীর সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। ভোরে জেলার সাদুল্লাপুর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে 2 জনকে আটক করে স্থানীয়রা। এ সময় গণধোলায় তারা নিহত হয়, তবে পালিয়ে যায় আরেক ছিনতাইকারী। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এখনও নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনে বড় বিজয় নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট সহ দেশটির শীর্ষ নেতারা। আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানিয়েছেন, আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক বার্তায় এই অভিনন্দন জানান। পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ভাইস প্রেসিডেন্ট, উপপ্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান। অভিনন্দন বার্তায় আমিরাতের নেতৃবৃন্দ বাংলাদেশের নতুন সরকারের সাফল্য এবং দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ বন্ধুত্ব এবং উন্নতি আশা ব্যক্ত করেন। একই সঙ্গে তারা বাংলাদেশের জনগণের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। ইতিহাসে প্রথমবার নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্ব খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছে বাংলাদেশ দল। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কিছুটা ঘাটতি থাকলেও অধিনায়ক ফিদা খন্দকার বলেছেন, এই টুর্নামেন্টে ভালো ফলাফলের আশা করছেন তারা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। বি গ্রুপে বাংলাদেশের সাথে থাকা 3 দলের মধ্যে চীন প্রতিযোগিতার 9 বারের চ্যাম্পিয়ন, 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। গ্রুপের অন্য দল উজবেকিস্তান। এশিয়ান কাপের এই আসরকে সামনে রেখে কখনো মালয়েশিয়ায়, কখনো থাইল্যান্ডে, কখনো আবার জাপানে ক্যাম্প ও প্রস্তুতি নেওয়ার কথা শুনিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে শেষ পর্যন্ত হয়ে ওঠেনি এর কিছুই। সরাসরি অস্ট্রেলিয়ায় গিয়ে প্রস্তুতি নেবেন তারা। শক্তির বিবেচনায় ঢের এগিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার পরিকল্পনা বাংলাদেশের। প্রথমবারের মতো যেহেতু আমরা যাচ্ছি এশিয়া কাপে খেলতে, তো অবশ্যই আমরা চাইবো যে ভালো কিছু করতে, মাঠে আমরা আমাদের সেরাটা দিয়েই খেলবো। মূলত উজবেকিস্তানের বিপক্ষে প্রথম জয়টি চায় আফিয়েদারা। আমরা অবশ্যই চেষ্টা করব, প্রথম 2টা খেলা তো খুব হার্ড টিমের সাথেই, তো আমরা অবশ্যই চেষ্টা করব যে উজবেকিস্তানের সাথে ভালো কিছু করা। অস্ট্রেলিয়ায় আগামী 1 মার্চ শুরু হবে নারী এশিয়ান কাপ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।